নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দুনিয়ার আলোচনা। সেটা দুনিয়ার রাজনীতি হতে পারে, মানে বিশ্ব রাজনীতি হতে পারে, সেটা দেশীয় রাজনীতি বা জাতীয় রাজনীতি হতে পারে, সেটা অবশ্যই রাজ্য রাজনীতিও হতে পারে। একেবারে লোকাল স্তরের কোনো রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা আমরা করে থাকি। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা, সেই বিষয়টির সম্পর্কে বলতে হলে একটুখানি সামান্য একটু আগে ফিরে যেতে হবে। সামান্য গত রোববারে ফিরে যেতে হবে। গত রোববার এবং সোমবার এই দুদিন 5 রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। 4টি রাজ্যের ঘোষণা হয়েছে রবিবারেই, আর একটি রাজ্যের মিজোরামের ঘোষণা হয়েছে সোমবারে। আর এই ঘোষণার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে বিষয়টির দিকে গোটা দেশের রাজনৈতিক নেতৃত্ব বোধহয় নজর রেখেছিলেন। আজকের দিনটিতে অর্থাৎ 6ই ডিসেম্বর জোটের বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে, এবং সেই বৈঠক ডেকেছিলেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে সেই বৈঠক ডাকা হয়েছিল। যেহেতু তারা বড় শরিক, তারাই এ পর্যন্ত এতাবৎকাল এই বৈঠকগুলি ডেকে এসেছেন অন্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা হলো, এই বৈঠকটিতে আগ্রহী হলেন না বেশ কয়েকজন নেতৃত্ব। তাদের মধ্যে অবশ্যই আছেন উল্লেখযোগ্য নাম, অবশ্যই নীতিশ কুমার, অবশ্যই অখিলেশ যাদব, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এম.কে. স্ট্যালিনের পক্ষেও আসাটা বেশ খানিকটা অসম্ভব, তার কারণ তামিলনাড়ুর পরিস্থিতি এখন এই মুহূর্তে যা, চেন্নাইয়ের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেটা সত্যি সত্যি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং সেই পরিস্থিতি আরও হয়তো কয়েকদিন থাকবে, এবং তারপরেই আবার হয়তো স্বাভাবিক হয়ে যাবে জনজীবন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, যে এই যে মুখ্যমন্ত্রীরা তারা খুব একটা আগ্রহী হলেন না, বা বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব তারা খুব একটা আগ্রহী হলেন না। বেশ কয়েকটি দলের, সবকটি দলের নয়, 28টি দলের শীর্ষ নেতৃত্বই আগ্রহী হননি, এরকম কথা বুক ঠুকে বলা যাবে না। কিন্তু বেশ কয়েকজন স্টলওয়ার্ট নেতা তারা আসতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকমটাই জানানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো রকম আমন্ত্রণ এসে পৌঁছয়নি এই বৈঠকের। গত সোমবারই সেই বিষয়টি পরিষ্কার হয়েছিল, সামনে এসেছিল। কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গত রাতে তার সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে, এবং পরবর্তীতে নিশ্চয়ই এই বৈঠকটি হবে। যেহেতু তাকে উত্তরবঙ্গ সফরে যেতে হয়েছে, সেই কারণে তিনি উপস্থিত হতে পারেননি, উপস্থিত হতে পারবেন না, এরকমটাই জানানো হয়েছে। তার একটি পারিবারিক অনুষ্ঠানও যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশাসনিক কাজকর্মও রয়েছে, দলীয় কাজকর্মও রয়েছে। সেই সমস্ত কাজকর্মের জন্য তিনি উপস্থিত হতে পারবেন না। অন্যদিকে নীতিশ কুমার বলেছেন তার শরীর খারাপ, সেই কারণে তার পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। পরে জানা গেল, অর্থাৎ আজকে জানা গেল, যে এটা নাকি একটি নৈশভোজ ছিল, যে নৈশভোজে ডাক দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। আদতে এটি কি বৈঠক ছিল নাকি নৈশভোজ ছিল, এই বিষয়ে যেমন একটি সংশয় দেখা দিয়েছে, তেমনি সংশয় দেখা দিয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা উঠে আসছে, যে এই 5 রাজ্যের ফলাফলের জন্যই নাকি শরিকরা খানিকটা পিছু হটছেন আইএনডিআইএ থেকে। অর্থাৎ যে মহাজোট গঠিত হয়েছিল, আইএনডিআইএ যার শিরোনাম নাম ছিল, সেই ঘোষিত জোটের থেকে তারা নাকি পিছু হটছেন। এই পিছু হটার কারণ কি, এই নিয়ে নানান রকম বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমগুলিতে যত না আলোচনা হয়, তার চাইতে অনেক বেশি আলোচনা হয় সমাজ মাধ্যমে। আর এই সমাজ মাধ্যমেও নানান রকম গুজব টুজব ছড়াতে শুরু করেছে। তো সেই গুজবগুলো কি সত্যি নাকি তার কোনো ভিত্তিই নেই, সে বিষয়টাই আমরা আজকে একটুখানি বোঝবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে যারা যোগ দিয়েছেন, অনেকগুলো বিষয় রয়েছে অবশ্যই। কেন্দ্রীয় মন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বলছেন, কেন্দ্রীয় বকেয়া পাওনাগুলো মেটানোর তদবির করবার জন্য, সেই সব নিয়ে আগামীকাল প্রতিবাদও করবে তৃণমূল কংগ্রেস, সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু মনে হলো যে হয়তো রাজনৈতিকভাবে, অর্থাৎ জাতীয় রাজনীতিতে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2024-এর লোকসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই কয়েকজনের মুখ থেকে শোনা যাচ্ছে, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও একজন হিন্ট দিয়েছেন, যে নির্বাচন নাকি এগোতেও পারে মার্চ মাসে। সুতরাং আর বেশি সময় বাকি নেই। সুতরাং ঘর যা গোছানোর এখনই গোছাতে হবে, সেটা বিজেপির হোক কিংবা বিজেপি বিরোধীদেরই হোক। সুতরাং সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন আলোচনায় যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক, জয়দেব ঘর এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আপনাদের স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের
জাতীয় কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, বিজেপি মুখপাত্র অরুণাভ মজুমদার, স্বাগত জানাই আপনাকে। অবশ্যই দূর সঞ্চারের মাধ্যমে অনেকটা দূরে থেকে আমরা এই আলোচনায় যোগ দিচ্ছি, কিন্তু যোগ দেওয়ার আগে আমি একটু কয়েকটা প্রশ্ন একটুখানি ছুড়ে দিতে চাইব। সেই প্রশ্নগুলো এই প্রকার। প্রশ্ন নম্বর 1, 6 ডিসেম্বর জোটের বৈঠক ডেকেও কেন পিছিয়ে গেল কংগ্রেস? একাধিক শরিকের বৈঠকে অনাগ্রহই কি কারণ? এই প্রশ্নের উত্তর যেমন খুঁজব, তেমনি প্রশ্ন নম্বর 2, সাম্প্রতিক 5 রাজ্যের ভোটে কংগ্রেসের ফলাফলের জেরেই শরিক রাজনৈতিক দলগুলির আগ্রহ হারানোর আশঙ্কা। এটা প্রশ্ন নম্বর 2, তারও উত্তর খুঁজব। আর প্রশ্ন নম্বর 3, সবচাইতে বড় শরিক হয়েও কি জোটের নেতৃত্ব থেকে পিছু হটার সম্ভাবনা রয়েছে জাতীয় কংগ্রেসের? এটা অনেক বড় প্রশ্ন, অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরও আমরা আজকে একটু খোঁজবার চেষ্টা করব। এই 3টি প্রশ্নের আলোতেই আজকে আমাদের আলোচনা। তবে হ্যাঁ, একদম শুরুতে একটু কারণগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। নীতিশ কুমার কি বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন পরপর দেখে নেব। इतना बार कांग्रेस भी जीत गया था। अब वो बात है कि हम तो यही चाहते हैं कि बहुत तेजी से जब एक जल्दी से जल्दी हो जाए, तभी तय किए थे तो बात में फिर उन्होंने कहा कि दूसरा दिन तय करेंगे, तो जैसे ही होगा। अब आजकल न्यूज छप रहा था कि हम नहीं जा रहे, अरे फालतू बात है। अरे बीच में हमको बुखार न था जी, तो उसके चलते उसी बीच उनका खबर आया था, हम कह दे कि नहीं और लोग जाएंगे, इनके बारे में कहे ये भी रहेंगे और सब लोग रहेंगे इधर से। अब बाद में जब आगे होगा तो हम नहीं जाएंगे, कहीं सब संभव है जी। हम तो चाहते ही हैं कि तेजी से सब लोग करें काम, और अलग अलग राज्यों का हम आपको बता देते हैं। अब एक ही चीज हम आप लोगों को बोल देते हैं कि अगला मीटिंग होगा तो उसमें हम फिर बता देंगे कि बहुत तेजी से आपस में बातचीत करके आगे का तय कर लीजिए, देर मत करिए। अब देर न रहे जी, हम 1 साल से कितना दिन से कोशिश कर रहे हैं। तब बाकी बीच में चुनाव होता तो सब पटिया अपने अपने लिए लगे लहराता, वो अलग चीज है। हम तो चाहते हैं कि जितने लोग एक साथ हैं हम मिल करके आगे भी अन्य राज्यों पर जो लड़ना है उसके लिए हम लोग फिर जरूर लोगों को कहेंगे। और एक बात और हम कह देते हैं, बिना मतलब के मेरे बारे में आता है कि हम चाहते हैं, हमको कुछ नहीं चाहिए। हम शुरू से कहते हैं हम तो चाहते हैं राज्य के हित में है, और जो अपना राज्य करे देश के। और समझिए कि जो बदल रहे हैं ये लोग अभी जिनको पावर में है, पूरा का पूरा इतिहास सब कुछ बदल रहे हैं। तो हम तो चाहते हैं सब एकजुट होकर के, और जो आजादी की लड़ाई लड़ी गई उसको कोई भूले नहीं, नई पीढ़ी के लोगों को याद रखें। तो हम इसलिए चाहते हैं तेजी से काम हो, हम इसी में लगे, हमको अपना व्यक्तिगत कुछ नहीं। Yesterday Rahul ji phoned me and he told me about the meeting. Then I said, you just nobody told me and I do not know. So because I had my program, and also for other chief minister also sometimes they are also busy if they don't know the program before 7 days ago or 10 days ago. But we'll be meeting shortly whenever they will decide. So don't worry for that. যারা পকেট মার তারা বেশি পকেট মার করে চিৎকার করে, ওরা সবচেয়ে বড় পকেট মার। আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारा रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বিজেপির দিকেও তীর নিক্ষেপ করেছেন, সেই বিষয়টিও অবশ্যই যেমন আছে তেমনি একেবারে পজিটিভ বক্তব্য রেখেছেন কিন্তু নীতিশ কুমার জিডিইউ নেতা। এবং তিনি কিন্তু বলেছেন যে পরবর্তীতে এই বৈঠক অবশ্যই হবে এবং সবাইকে নিয়েই হবে। গতকাল লালু প্রসাদ যাদব আরজেডি নেতা, তিনি বলেছিলেন যে 17ই ডিসেম্বর নাকি এই বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্য এখনো পর্যন্ত ডেট জানা যায়নি, তারিখ জানা যায়নি, কিন্তু একটা বিষয় সামনে আসছে যেটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে এই যে জোটের ভেতরে সত্যি সত্যি যদি এই মতপার্থক্য থাকে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে কতটা অ্যাডভান্টেজ। আমি এই জায়গা থেকেই শুরু করতে চাইছি আজকের আলোচনা। 2 মিনিট আনইন্টারাপ্টেড অবশ্যই যাব, এবং সেই 2 মিনিট আনইন্টারাপ্টেড শুরু করব আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। নীলাদ্রি, নিশ্চয়ই অ্যাডভান্টেজ। এই আইএনডিআই এর জোট
এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টিকে করে দিয়েছে, যেটা হয়তো কংগ্রেস সরাসরি যদি ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করত একটা জাতীয় শক্তি হিসেবে, সেই অ্যাডভান্টেজটা থাকতো না। কেন অ্যাডভান্টেজ? তিনজন জোট শরিক এই বৈঠকে যাবেন না বলেছেন বৈঠক বাতিল হওয়ার আগে। এই তিনজনকে একটু ভালো করে দেখুন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যার 4 জন নেতা মন্ত্রী, এখন বড় বড় নেতা মন্ত্রী এখন জেলে, আর কজন যাবেন ঠিক নেই দুর্নীতির অভিযোগে। আরেকজন হচ্ছে ডিএমকে। এই ডিএমকে স্ট্যালিন আর কি, তার দলেরই একজন নেতা এবং স্ট্যালিনের পরিবারের সদস্য হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে যে মন্তব্য করেছিলেন, বহু বিশ্লেষক মনে করছেন তার একটা প্রভাব পড়েছে হিন্দি বলায় এই 3 রাজ্যের নির্বাচনে। অর্থাৎ এই যে ইন্ডিয়া জোট ধরাশায়ী হলো, এর পেছনে ডিএমকের অবদানও কম নয়। এবং তিনি সেখানেই থামেননি, আবার পার্লামেন্টে গিয়ে তিনি উত্তর ভারতীয়দের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এর প্রভাবগুলো তো পড়বে, বিজেপির অ্যাডভান্টেজ পাবে। আর তৃতীয় হচ্ছে নীতিশ কুমার, যিনি কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের সম্বন্ধে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছিলেন। সে সম্বন্ধে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন তার মানসিক বিকৃতির শিকার হয়েছেন নীতিশ কুমার। তো এই 3 জন নেতৃত্ব যাদের জন্য কংগ্রেসের মুখ পুড়েছে, এদের আসতে বারণ করা হয়েছে বা আসতে ইনভিটেশন পাঠানো হয়নি, নাকি তারা নিজের থেকে যায়নি, সেটা আমাদের ভাবতে হবে। কিন্তু কংগ্রেসও সম্ভবত উপলব্ধি করছে এই ধরনের জোট শরিক, আমার কংগ্রেসের বন্ধু এখানে আছেন, তিনি বেটার বলতে পারবেন, এই ধরনের জোট শরিকরা থেকে যা লাভ হচ্ছে তার থেকে ক্ষতি বেশি। তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে একটা আসনও জেতার ক্ষমতা রাখে না, আর বাংলায় তারা কংগ্রেসের সাথে জোট করবে না, যেটা বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবে। তো সেখানে আর তাকে জোট শরিক হিসেবে রেখে লাভ কি? ডিএমকে তারা তামিলনাড়ুর বাইরে তার অস্তিত্ব কি? আর নীতিশ কুমার তো বিহারেই একা জিততে পারেন না, মানে বিহারের মধ্যেই তার অস্তিত্ব নেই। তা এই ধরনের জোট শরিকদের রাখা না রাখা সমান, এই উপলব্ধিটা কোথাও কংগ্রেসের মধ্যে আসছে। তাই আমার মনে হয় আইএনডিআইএ জোটের বিদায় ঘন্টা বেজে গেছে ওই 3 তারিখেই। এটা নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই। আমি অরুণাভ মজুমদারের কাছে 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। নমস্কার। নীলাদ্রিদা যেটা বললেন সেই কথার রেস ধরেই বলি যে আমরা প্রথমেই বলেছিলাম এটা কোনো জোট না, এটা একটা ঘোট। যারা জোট করেছেন, যারা জোটে যুক্ত হয়েছেন, আপনি দেখুন তারা হচ্ছে হয় চোরে চোরে মাস্তুতো ভাই, নয় চোরে চোরে মাস্তুতো ভাই বোন। এদেরকে ভারতবাসী এদেরকে কোনোভাবেই বিশ্বাস করে না, এরা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এবং আমি নীলাদ্রিদার সাথে সহমত যে কংগ্রেস যদি নিজে জোটে না গিয়ে লড়াই করতো, তাহলে আমার মনে হয় কংগ্রেসের বোধহয় আরো ভালো ফল হওয়ার আশা থাকতো। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ভারতের যে ভারতবাসী ভোট দিচ্ছে, সেটা আপনারা 3 রাজ্যের ভারতীয় জনতা পার্টির ফলাফল থেকে বুঝতে পারবেন। এই ভোটটা উন্নয়নের ভোট, এই ভোটটা সবার সাথে সবার বিকাশ, সবার বিশ্বাসের ভোট। এই ভোটটা নরেন্দ্র মোদীর জন্য ভোট, নরেন্দ্র মোদীর মতন একজন দক্ষ প্রশাসকের জন্য ভোট। এই ভোটটা কোনো আইএনডিএ এসব কোনো ফ্যাক্টর নয়। এই ইন্ডির পিন্ডি নিজেরা চটকে দিচ্ছে, আমাদের কিচ্ছু করার নেই। এবং আমি আবারও বলছি, যতক্ষণ এই জোট থাকবে, আপনি আগে ভাবুন, লালু প্রসাদ যাদব, স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায়, এরা একজন এদের নিজের রাজ্যের বাইরে কোনো ক্ষমতা সত্যিই নেই, এবং প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। একজনও দুর্নীতিগ্রস্ত নয় এরকম কাউকে পাবেন না। কংগ্রেস এদেরকে নিয়ে জোট করেছে, জোট শরিক করেছে। সিপিএম, তার মধ্যে আরেকজন তারা রয়েছে বামেরা, তারা তো প্রায় লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। তো এদেরকে নিয়ে যে জোট, সেই জোট ভারতের জোট হতে পারে না। সেই জোট একটা অসাধু আঁতাত। এই জোট একটা নিজেদের নিজেদের জন্য জোট, কারোর জন্য, কে প্রধানমন্ত্রী হবে, কে ক্ষমতায় বসবে, ক্ষমতা লোভীদের একটা জোট। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের জোট, নতুন ভারত গড়ার জন্য, উন্নয়নের জন্য লড়াই করে যাচ্ছে। ভারতবাসী নরেন্দ্র মোদীর এই উন্নয়নের শরিক হতে চায়, তাই 3টে রাজ্যে তার প্রমাণ পাওয়া গেছে। এই জোট কোনোভাবেই ভারতে কোনোভাবে কিছুই প্রতিফলিত করতে পারবে না। এটা ভারতের জন্য একটা বিষময় জোট। বেশ, আমি আসবো অবশ্যই ক্রস ডিস্ট্রাকশন পর্বে, কিন্তু তার আগে একটু আনইন্টারাপ্টেড পর্বে আমি যাবো এবার লিপিকা ঘোষের কাছে। লিপিকা দি, 2 মিনিট আপনার। আমি প্রথমেই বলি যে বিজেপির এত মাথা ব্যথা কেন
কংগ্রেস কার সঙ্গে যাবে, কার সাথে যাবে এবং আঞ্চলিক দলগুলো কার সাথে যাবে, এই জোট নিয়ে এত মাথা ব্যথা হচ্ছে কেন? এই মাথা ব্যথাটা না মনে হচ্ছে কোথাও একটা ভয়ের মাথা ব্যথা। এত মাথা ব্যথা তো সুস্থ থাকলে হয় না। মানে আমি যদি নিশ্চিন্ত থাকি তাহলে এত মাথা ব্যথা হয় না। মাথা ব্যথাটা হয় তখন যখন আমি নিশ্চিন্ত নেই, যখন আমার ভেতরে একটা আতঙ্ক কাজ করছে, তখন মাথা ব্যথা। হ্যাঁ, 3 তারিখে মল্লিকার্জুন খাড়গে জি সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করেছিলেন, সেটা হয়তো দুদিনের মধ্যেই, যেহেতু মিটিংটা অনেকেই আসতে পারেননি, অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় গেছেন, বা বাকি স্ট্যালিনের তার রাজ্যে সমস্যায় এই মুহূর্তে ডিপ্রেশন চলছে, এরকম কতগুলো সমস্যা আছে, করতে পারেননি। এবং আজকে সংসদীয় নেতাদের নিয়ে বৈঠক হয়েছে, নৈশভোজ একটা হওয়ার কথা, বৈঠক মানে নৈশভোজ হওয়ার কথা, সেখানে কিছু নিশ্চয়ই আলোচনা হবে এবং এর মধ্যেই একটা ডেট ঠিক করে সবাইকে ডাকা হবে। কেউ তার জন্য কোনো চিন্তা করেনি। আর একটা জিনিস ভাবতে হবে, একটু আমি তথ্য দিয়ে, যদি সময় থাকে একটু তথ্য দিই। একটা রাজ্যে তথ্য দিলেই বুঝতে পারবেন। রাজস্থানে 2018 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 40.89% ভোট। এবারের নির্বাচনে রাজস্থানে কত পেয়েছে? 39.52% ভোট। ভোট শতাংশ কি খুব মারাত্মক কমে গেছে? যদি এই বিচার করে দেখি, বিজেপি পেয়েছিল রাজস্থানে 38.77% ভোট এবং এবারে পেয়েছে 41.73% ভোট। মানে বিজেপির ভোটটা একটু বেড়েছে। এবার এই ভোটটা বাড়লো কোথা থেকে? কংগ্রেসের ভোট যদি একই থাকে তাহলে বিজেপির ভোটটা বাড়লো কোথা থেকে? তার মানে কোথাও কোনো আঞ্চলিক দলের ভোট এসেছে। তার মানে এটা যদি শুধু রাজস্থান নয়, নট অনলি ফর রাজস্থান, আপনি ছত্তিশগড় দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, কোন জায়গায় কিন্তু কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কমেনি। এবং পুরো সবকটা 4টে রাজ্যে যদি দেখা যায় কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে, সেখানে তাহলে বিজেপির ভোটটা এসেছে আঞ্চলিক দলের ভোট, সেই ভোটটা এসেছে। সেই জন্য কংগ্রেস ওটা নিয়ে চিন্তিত নয় যে 3 রাজ্যের কিছু কিছু সামান্য ভোটের জন্য তারা ইলেকশনে হেরেছে বলে সেটা নিয়ে চিন্তিত নয়। আঞ্চলিক দলগুলোকে ভাবতে হবে। আর এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে আঞ্চলিক দলগুলো তারা জানে থার্ড ফ্রন্ট গঠন করে ওই বিজেপিকে হটানো যাবে না। কংগ্রেসের ছত্রছায়া থেকে, কংগ্রেসের সঙ্গে থেকে একসাথে জোট করে, অ্যালায়েন্স করে তাদের হারাতে হবে। সেই জন্য ওই ভয়টা বিজেপি পাচ্ছে, ওটা কংগ্রেসের ভয় নয়। খুব গুরুত্বপূর্ণ কথা। জানে তাকে কি করতে হবে। আঞ্চলিক দলগুলো যারা এসেছে তারাও জানে কি করতে হবে, এই অ্যালায়েন্সে কিভাবে এগোতে হবে তারা সব জানে। বিজেপি মানে অসম্ভব আতঙ্কে রয়েছে, ভয় পাচ্ছে বলে এই সমস্ত কথা বলছে এবং কংগ্রেসকে জ্ঞান দিচ্ছে তারা। এই জ্ঞানটা কংগ্রেসের দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং সেটি মার্ক করে রাখার মতন একটি কথা আন্ডারলাইন করে রাখলাম আমি আমার ডায়েরিতে। সেটা হচ্ছে কংগ্রেসের ছত্রছায়া থেকে লড়তে হবে। কিন্তু সবকটি আঞ্চলিক রাজনৈতিক দল নিজের নিজের অঞ্চলে কি কংগ্রেসের ছত্রছায়ায় লড়বে বা লড়তে চাইবে কিংবা লড়ার আগ্রহ দেখাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আমরা আসবো ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আমি জয়দেব ঘরের কাছে চলে যাব 2 মিনিটের জন্য। আনইন্টারাপ্টেড জয়দেব, আপনার। আপাত দৃষ্টিতে যে ফলাফল 3টি বিধানসভায় বিজেপি করেছে, সেখান থেকে সত্যি বিজেপির মাথা ব্যথার কারণ নেই ইন্ডিয়া জোট থাকুক বা না থাকুক বা কংগ্রেসকে নিয়ে। কারণ বিজেপি সফলভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চরম বেকারত্ব এবং সঙ্গে সঙ্গে মহিলা সুরক্ষায় এই 3টে রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে ব্যর্থ বিজেপি সরকার ছিল। ফ্যাক্টর কাজ করেনি, প্রো ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি, আদানি আম্বানিকে সমস্ত কিছু সম্পত্তি তুলে দেওয়া, এই যে অভিযোগগুলো একত্রে বিরোধীরা এতদিন করে এসেছিল, সেই সমস্ত অভিযোগকে কিন্তু দেশের মানুষ বোধহয় কোথাও গুরুত্ব দেয়নি। কারণ যদি আমরা কাস্ট সেন্সাস কংগ্রেসের দাবিকে ধরি, কংগ্রেস সর্বত্র বলেছে কাস্ট সেন্সাস করাবে। তারপরেও 3টে রাজ্যেই দলিত ভোট এবং ওবিসি ভোট কিন্তু বিজেপির ঝুলিতে গেছে। এছাড়াও আমরা যদি আনএমপ্লয়েড ইউথ, যে নতুন ভোটার যারা হয়েছে, যাদেরকে নরেন্দ্র মোদী প্রথম দিনেই তার সদর দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে,
হ্যাঁ জয়দেব, দফায় ভোট দিচ্ছে মানে বেকার। তাহলে তারাও কি করে ভোট মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও যে গ্যাসের দাম এত বেড়ে গেছে, 200 টাকার কম, সেটা এমন কিছু কম নয়, তেলের দাম কমেনি, কিন্তু মহিলারা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। অর্থাৎ বিজেপির যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তার কাছে বিরোধীরা কিন্তু দুগ্ধ পোষ্য শিশু। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে যেভাবে প্রোপাগান্ডা বা এজেন্ডাকে সামনে আনতে হয় এবং যেভাবে ভোটারদের প্রলুব্ধ করতে হয় এবং ভোট ঘোষণা হবার পরে অতি অল্প সময়ে যেভাবে স্ট্র্যাটেজিকে দ্রুত বদলে ফেলতে হয় এবং কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, এই সব কিছুতেই বিজেপির সংগঠন কিন্তু বাকি সমস্ত আঞ্চলিক দল এবং তৎসহ বিরোধী কংগ্রেসের থেকে কিন্তু কয়েকশো যোজন দূরে অবস্থান করে, যার জন্যই হেরে যাওয়া ভোট মধ্যপ্রদেশে জিতে যায় বিজেপি। এত প্রবল বেকারত্ব, দারিদ্রতা এবং মূল্যবৃদ্ধি থাকা সত্ত্বেও কংগ্রেসকে রাজস্থান এবং ছত্তিশগড়ের গদি ছাড়তে হয় এবং বিজেপিকে দলিত থেকে বেকার যুবক সবাই ভোট দেয়। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। বেশ বেশ বেশ, আমার একটা কথা মনে হচ্ছে, একটা নয় অনেকগুলো কথাই মনে হচ্ছে, তার মধ্যে একটা কথা যেটা একদম শুরুর দিকে বলেছিলেন অরুণাবু, সেটা হচ্ছে যে জোট শরিকদের জন্যই বেশ খানিকটা ক্ষতি হয়েছে। আমি একটুখানি মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে যে এই যে INDIA যে জোটটির নামকরণ হয়েছিল, যে মহাজোটের নামকরণ হয়েছিল, সেই মহাজোট কিন্তু এই নির্বাচনে ঠিক তেমনভাবে কাজ করেনি, কারণ একে অপরের বিরুদ্ধে তাদেরকে লড়তে দেখা গিয়েছে। অখিলেশ যাদব কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন, যদিও শোনা গিয়েছে এরকমটাই যে অখিলেশ যাদব সিট শেয়ারিং চেয়েছিলেন, কিন্তু সেই সিট শেয়ারিং দেওয়া সম্ভব হয়নি কংগ্রেসের পক্ষে, আর তাই তিনি বিরুদ্ধ রাজনৈতিক দল হিসেবেই লড়াই করেন ছত্তিশগড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে সমীকরণ, মানে জোটের যে সমীকরণ, সেই সমীকরণ যদি কাজই না করে থাকে, তাহলে জোট ক্ষতি করেছে কংগ্রেসের, এরকমটা আমরা বলছি কি করে? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, খুব সংক্ষিপ্ত একটা ক্রস ডিসকাশন যাবো আমি নীলাদ্রির কাছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি চাইবে এই জোটটা থাকুক, কারণ এই জোটটা থাকলে ভারতীয় জনতা পার্টির সুবিধে, ঠিক যেমন রাহুল গান্ধী কংগ্রেসের নেতা থাকলে ভারতীয় জনতা পার্টির সুবিধে, তার বিভিন্ন মন্তব্য আচরণে ভারতীয় জনতা পার্টির ভোটে সুবিধা হয়, সেটা প্রশ্ন নয়। আমার প্রশ্ন অন্য, জয়দেবদা যেটা বললেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে নাকি বেকারি, দারিদ্র এইসব সত্ত্বেও বিজেপিকে লোকে ভোট দিয়ে দিয়েছে। মানুষ এত বোকা, জয়দেবদা এই গরিব অশিক্ষিত সাধারণ মানুষগুলোকে, এলিট ক্লাসের মানুষ জয়দেবদারা এত বোকা মনে করেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলো আর তারা ভোট দিয়ে দিল? তারা ভোট দিয়েছে কারণ তারা উপলব্ধি করেছে এই জোটের একটা দেশ বিরোধী এজেন্ডা আছে। এরা 1947-এর পর আবার ভারতবর্ষকে ভাগ করতে চায়, তারা জাতপাত দিয়ে ভারতবর্ষকে ভাগ করতে চায়। এই বিধ্বংসী জাতিবাদী এজেন্ডার বিরুদ্ধে তারা ভোট দিয়েছে। এই যে জাতিবাদ, যে জাতিবাদের প্রতিফলন সম্প্রতি ডিএমকে এর একজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন উত্তর ভারতের মানুষদের অপমান করেছেন, এত তার স্পর্ধা। দক্ষিণ ভারতের মানুষদের অপমান করা অন্যায়, উত্তর ভারতের মানুষদের অপমান করার অন্যায়। কিন্তু আমার কংগ্রেসকে দেখে আশ্চর্য লাগে। রাজস্থানে ধূলিসাৎ হয়ে গেছে, মধ্যপ্রদেশে প্রায় হাওয়া হয়ে গেছে, তাও কংগ্রেস কনফিডেন্ট। আমার মনে পড়ে যায় সেই নীরজশ্রী চৌধুরী একটা লেখা লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। আজ তিনি বেঁচে থাকলে লিখতেন আত্মঘাতী কংগ্রেস। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে তারা আত্মঘাতের পথে যাবে এবং সেই জন্যই এই জোট। বেশ, আমি লিপিকার উত্তর নেব। ওই মনের জোরটা আপনাদের শেখা উচিত কংগ্রেসের কাছ থেকে। দুর্ভাগ্য আপনাদের, আপনারা তো সবে মাত্র 2014 2014-এর আগেরটা আপনারা মানেন না। আপনারা 2014 থেকে এসছেন, তো ওই যে আজকের যোগী ভাতরে কয় অন্ন, সেই অবস্থা হয়েছে। সদ্য সদ্য যোগী হয়েছেন তো ভাতকে অন্ন বলছেন। সেই জন্য আপনাদের এই মনের জোরটা নেওয়া উচিত, এটা শেখা উচিত বিজেপির। কারণ বিজেপি দেশের স্বাধীনতা আন্দোলনে তার কোনো ভূমিকা নেই, তখন তার জন্মই হয়নি। তারপরে ভারতবর্ষ তৈরি হয়েছে, গঠন হয়েছে, তাতেও বিজেপির কোনো ভূমিকা নেই।
আজকে এসে কংগ্রেসের তৈরি করে যাওয়া সমস্ত জিনিস নিয়ে লপচাপানি করছে, সমস্ত জিনিস নিয়ে তাকে রাখবে না বিক্রি করবে না কি করবে, হাতে গরম গরম জিনিস পেয়ে গেছেন, সেই বাবা সম্পত্তি করে রেখে যায়, ছেলে ভোগ করে, সেই অবস্থা করছেন। সেই জন্য আপনারা বুঝবেন না, আপনারা ওই জিনিস জানবেন না, আপনাদের কোনো লড়াই নেই, আপনাদের কোনো ইতিহাস নেই, আপনাদের দেশের জন্য কোনো অবদান নেই, সেই জন্য আপনারা জানেন না, বোঝেন না। ওই কংগ্রেসের কাছ থেকে শেখা দরকার। আমার মনে হয় যে এইটা যদি আপনারা শিখতে না পারেন তাহলে আপনারা বড়জোর কতদিন হবে, আর 5 বছর থাকবেন, তারপরে আপনারা ধূলিসাৎ হবেন। আর যদি শিখতে পারেন তাহলে আখেরে আপনাদের ভবিষ্যতে ভালো হবে। শিখুন এটা কংগ্রেসের কাছ থেকে। লিপিকা ঘোষের কথা আমি আসছি, থেকে আমি এটা আসছি, বিজেপি শিখতে পারেনি শান্ত, আমি আসছি। কিভাবে দেশ ভাগ করতে হয় ধর্মের ভিত্তিতে, সেটাও কংগ্রেস আমি আসবো অবশ্যই। এই ক্রস ডিসকাশন এখানেই শেষ হচ্ছে না, অবশ্যই একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসবো। আমি আসছি, লিপিকা আসছি, নীলাদ্রি আসছি, জয়দেব এবং অরুণাভ সকলের কাছেই যাব। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমি গতকালই একটি ছবি দেখছিলাম আর কি, একটি ফিল্ম দেখছিলাম, এবং সেই ফিল্মটিতে একটি কবিতা ব্যবহার করা হয়েছে, মানে থাকা জরুর হুঁ হারা নেই। তো এইরকম এই স্পিরিটটাই বোধহয় দেখাতে চাইছেন কংগ্রেসিরা, এবং পুরনো কংগ্রেসি নতুন কংগ্রেসি সকলেই বোধহয় এই স্পিরিটে এখন উদ্বুদ্ধ। আমি জানি না তাদের শরিকদের ভেতরেও এই বিষয়টাকে, এই স্পিরিটটাকে চালিয়ে দিতে তারা পারবেন কতটা, আর তাতে আখিরে কতটা লাভ হবে, সে বিষয়ে আসবো অবশ্যই। একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের হাই টকে অবশ্যই আরও একবার স্বাগত জানাবো আমাদের 4 অতিথিকে, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, লিপিকা ঘোষ এবং অরুণাভ মজুমদারকে আরও একবার স্বাগত অবশ্যই। আর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। একটা হচ্ছে হারের পরেও হার না মানা, কারণ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া মানেই লোকসভা নির্বাচনেও হেরে যাওয়া এমনটা নয়। আমরা লোকসভা নির্বাচনে হারের পর বা লোকসভা নির্বাচনে বেশ খানিকটা উন্নতি করবার পরও বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে, একদম পশ্চিমবঙ্গে যে রাজ্যে বসে আমরা এই মুহূর্তে কথা বলছি, ভারতীয় জনতা পার্টিকেই অনেকটা পিছিয়ে যেতে দেখেছি। 18টি লোকসভা আসনে 2019-এ তারা জিতেছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনে তারই নিরিখে কারা যেন সব হিসাব করে বললেন अब की बार 200 পার, কিন্তু আসলে 70 পেরোতেই, মানে 80 পেরোতেই বেশ খানিকটা দমছুট হয়ে গেল আর কি, 77, এবং তারপরে সেটা নেমে এসেছে অনেকটাই। সেটা অবশ্য দলবদলের কারণে, সেসব বিষয়ে যাচ্ছি না। কিন্তু এই নির্বাচনের যে ফলাফলের হেরফের, এটা কিন্তু বিধানসভা এবং লোকসভায় হয়। লোকাল বডির যে নির্বাচনগুলো, পঞ্চায়েত কিংবা পুরসভা, সেক্ষেত্রে আলাদা সমীকরণ। আর বিধানসভা এবং লোকসভাতে কিন্তু আলাদা সমীকরণ, সেটা জনগণও বোঝেন। একেবারে জনগণ বোঝেন না, না বুঝে ভোট দেন, এরকমটা ভাবলে চলবে না। কারা দিল্লি শাসন করবেন আর কারা রাজ্য শাসন করবেন তারা বেশ ভালো বোঝেন, এবং সেই বোঝেন বলেই তারা ঠিকঠাক নিয়ম মাফিক ভোট দেন নাকি। হার জিত অবশ্যই থাকবে বিধানসভা নির্বাচনে, কিন্তু লোকসভা নির্বাচনের অঙ্কটা কি একটুখানি অন্যরকম হবে না? হ্যাঁ, অবশ্যই। নীলাদ্রি, জয়দেব আঙুল তুলেছেন, আমি তার আগে একটুখানি রাজনৈতিক মতামতটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো, মানে রাজনৈতিক দলের মতামতটা একটুখানি নিয়ে নেওয়ার চেষ্টা করবো। অরুণাভ। হ্যাঁ, একদমই ঠিক কথা। লোকসভা এবং বিধানসভার নির্বাচনের প্রেক্ষিতটা কিছু আলাদা হয়, ক্যারেক্টারটাও আলাদা। কিন্তু আমি যদি বলি যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন 2024-এর এই নির্বাচনটা কিন্তু উন্নয়নের পক্ষের নির্বাচন। ভারতবাসী উন্নয়নের পক্ষে ভোট দেবে, এবং সেটা ভোট বাক্সে প্রতিফলিত যে হবে সেটা আপনারা এই ট্রেন্ড দেখে, আপনারা সাংবাদিক, আপনারা খুব ভালো জানেন কংগ্রেস এবং তার জোটের কি অবস্থা, সেটাও আপনারা খুব ভালো জানেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, ছত্তিশগড়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, এগুলো নিয়ে আলোচনা আমাদের প্রয়োজনীয়তা নেই। আমরা খালি একটাই কথা বলছি, সেটা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীর উন্নয়নের শরিক হয়েছে ভারতবাসী। আর পশ্চিমবঙ্গের ভোট, যেটা বিধানসভা ভোট, সেই ভোটে এবার হ্যাঁ আমরা আগের বারের জনতা জনার্দনের রায় মাথা পেতে নিয়েছি, কিন্তু আপনাকে আমি বলছি আগামী 2026-এ বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচন একটা গণতন্ত্র প্রতিষ্ঠান, পুনঃপ্রতিষ্ঠানের নির্বাচন। সেই নির্বাচন একটা দুর্নীতিমুক্ত সরকার করার নির্বাচন। সেই নির্বাচন
পশ্চিমবঙ্গবাসীর আগামী প্রজন্মকে সুরক্ষিত করার নির্বাচন। সুতরাং এই একটা ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতে 24-এর যা রেজাল্ট আপনারা দেখবেন, মানে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে নরেন্দ্র মোদীজি আবার সরকার করবেন, এবং ঠিক তার প্রতিফলন পশ্চিমবঙ্গে 2024-এ হবে, 26-এ হবে। সেটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচনে হবে, সেটা দুর্নীতিমুক্ত সরকারের জন্য হবে। কেন্দ্রীয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা একেবারে সিম্পল সমীকরণ, একটা সহজ সরল ক্লাস 6-এর একটা ইকুয়েশন। তো সেই ইকুয়েশনটা এরকমটাই যে বেশি রাজ্য যদি থাকে, মানে দেশের মধ্যে বেশি রাজ্য যদি হাতে থাকে, আপনি বলছেন উন্নয়নের নির্বাচন হবে 2024-এ, এবং সেই 2024-এর নিরিখেই বলছি যে বেশি রাজ্য যদি আমার হাতে থাকে, সেই রাজ্যের মানুষকে উন্নয়নের ছবিটা দেখাতে আমার সুবিধা হবে, এবং সেই কারণে ইনকামবেন্ট সরকারের যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধাটা বিধানসভার ভোট থেকে আমি লোকসভায় তার ডিভিডেন্ডটা পাবো। জয়দেব ঘরের কাছে আমি যাব যে এই ডিভিডেন্ডটা পাওয়ার ক্ষেত্রে কি বেশ খানিকটা অ্যাডভান্টেজ হলো ভারতীয় জনতা পার্টির, এবং সেখানে কি জোট, মহাজোট, বিজেপি বিরোধী মহাজোট খানিকটা পিছলো? দেখুন, আপনি একটু আগে বলছিলেন না যে দেশের ভোট এবং রাজ্যের ভোট এবং লোকাল বডিজের ভোট আলাদা। দেখুন, আজকেই অমিত শাহ সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়েছেন যে আমি পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত রাখছি। শুরু হয়ে গেল এক দেশপ্রেমের জিগির, শুরু হয়ে গেল এক রাষ্ট্রবাদের জিগির, এবং স্বপ্ন দেখানো শুরু যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে, এবং সেটা হয়তো লোকসভা ভোটের আগে হবে। এই যে মোমেন্টামটা তৈরি করে দিলেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এখানে ইন্ডিয়া জোট বা তার শরিক দলরা কাউন্টার করবে কি করে? কারণ পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত রাখছে, সংসদে দাঁড়িয়ে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এ তো দেশ জুড়ে এক তুফান তুলবে। অর্থাৎ বিজেপির যে রণকৌশল, তারা বোঝে ডবল ইঞ্জিনের স্বপ্ন কোথায় দেখাতে হবে, কোথায় ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখিয়ে এবং ডবল ইঞ্জিন না হওয়ায় সেই রাজ্যগুলো রুগ্ন বিমারি রাজ্য হয়ে গেছে, সেটাকে সামনে আনতে হবে। এবং সঙ্গে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা অস্বীকার করলেন নীলাদ্রিদা, সেই সব কটা কৌশল কিন্তু বিজেপি অবলম্বন করে, এবং যার শুরুয়াত কিন্তু আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে করলেন এবং সচেতন ভাবে করলেন। এর কাউন্টার করার জন্য ইন্ডিয়া জোটের কি কাউন্টার যে মেকানিজম সেটা তো নেই, কিন্তু দেশের মানুষ উদ্বুদ্ধ হবে যে আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীর আমাদের। সেখানে সত্যপাল মালিকের কথা কিন্তু দেশের মানুষ মনে রাখবে না, সত্যপাল মালিককে কিন্তু দেশের মানুষ ভুলে গেছে, এবং সেই জয়দেব, আমার মনে হয় জয়দেবের কোনো নেটওয়ার্কের সমস্যা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে পাক অধিকৃত কাশ্মীর হোক, পাক অকুপাইড কাশ্মীর, কিংবা সেটা ডাবল ইঞ্জিনের স্বপ্ন হোক, যেরকমটা জয়দেব বলছিলেন। হ্যাঁ জয়দেব, আপনাকে পাচ্ছি আবার সরাসরি, একটু বক্তব্যটা শেষ করবেন। আমার একটাই কথা যে বিজেপি যখন ভোটে মানে লড়াই করতে আসে, তখন কোথাও দেশের মানুষকে দারিদ্রতা, বেকারত্ব, চরম মূল্য বৃদ্ধি এগুলোকে ভুলিয়ে দিতে সক্ষম হয়, এবং এইটা মনে করিয়ে দিতে, যেরকম কংগ্রেস এবারের ভোট হারার পর তাদের মন্থন থেকে উঠে এসছে যে আমরা আমাদের বার্তাটা পৌঁছতে পারিনি। যখনই যেখানে বিরোধীরা হেরেছে তারা বলেছে যে আমরা আমাদের কথাটা দেশের মানুষকে বোঝাতে পারিনি ঠিক করে। এই যে গ্যাপ, এই যে ল্যাক, এই গ্যাপ আর ল্যাকটার মাঝখানেই কিন্তু বিজেপি ফায়দা লোটে। তারা তাদের কথাটা দেশের মানুষকে মিডিয়ার মাধ্যমে, অর্থবল দিয়ে এবং বিভিন্ন মেকানিজম দিয়ে বোঝাতে সমর্থ হয়, যেটা বিরোধীরা বারবার ব্যর্থ হচ্ছে দেশের মানুষকে বোঝাতে। যখন হেরে যায় তখন বিরোধীরা ভাবে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, কিন্তু তার আগে তাদের কনফিডেন্সটা এত উচ্চগ্রামে বাজে যে তারা ঘরে বসে থাকবে, ভোটটা এমনি এমনি জনগণ তাদের দিয়ে দেবে। এই জায়গা থেকে যে মাঠে নেমে লড়াই করা এবং জনগণের সঙ্গে জনসংযোগ গড়ে তুলে তাদেরকে বোঝানো যে বিজেপি যেটা বোঝাচ্ছে সেটা ভুল বোঝাচ্ছে, এইটা বোঝাতে কোথাও ব্যর্থ হয় বিরোধীরা, তাই মূল্য বৃদ্ধি চাপা পড়ে, বেকারত্ব চাপা পড়ে, এবং তার জন্যই আজকে অস্বাভাবিকভাবে এত জয়দেববাবুর কথা যদি সত্যি হয়, জয়দেববাবুর কথা যদি সত্যি হয়, তাহলে কর্ণাটকে কংগ্রেস জেতে কি করে,
তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেতে কি করে? তাহলে সেখানে তারা নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছেন, সেই কারণে তেলেঙ্গানায় কংগ্রেস জিতলো কি করে? আজকে আপনাদের অবশ্যই খেয়াল করিয়ে দেবো যে আজকে 6 তারিখ, আজকে 6 তারিখ আপনাদের স্মরণ করিয়ে দেবো, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটকে কোথাও কিন্তু বিজেপির সংগঠন বা বিজেপি অত প্রবল ভাবে ছিল না, যতটা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপি ছিল। সেই না থাকার সুযোগটাই কিন্তু বিরোধীরা পায়। কিন্তু যদি একটুখানি পেছনে যান, যদি একটুখানি এটা 2023-এর, কিন্তু জয়দেব বাবু 2023-এর, আমরা যে রাজ্যে বসে কথা বলছি 2023-এর ডিসেম্বরে বসে যদি একটুখানি 2021-এর যে ভোট হয়েছিল সেই ভোটের দিকে তাকান, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে একেবারে রাজ্যের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক কর্মী, যারা নেতা, তারা কিন্তু সেখানে গিয়ে সভা করছেন, মানুষকে বোঝাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, ঘর ঘর মোদি হর ঘর মোদি এই স্লোগান তুলছেন। কিন্তু সেই জায়গা থেকে তাদের ফলাফলটা তেমন হয়নি, কিন্তু তবুও তারা প্রবল বিরোধী হয়ে ফিরে এসেছেন। বাম এবং কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে, অনেক অনেক দূর, যোজন যোজন দূরে পেছনে ফেলে তারা কিন্তু উঠে এসেছেন, সেটাও কিন্তু সত্যি। কিন্তু তবুও তৃণমূল কংগ্রেসকে তাদের আসন থেকে নড়াতে পারেননি। আমি একটু অন্য জায়গা থেকে আসছি, আমি নীলাদ্রির কাছে যাব। সেটা হচ্ছে আজকে নীলাদ্রি একদম শুরুর থেকেই বলেছেন এই জাতিভেদ বা জাতিগতভাবে বিভাজন করা কিংবা হিন্দু ভোট বা সনাতন ভোট, সেই সনাতন মানুষদের কিছু কিছু ক্ষেত্রে অপমান করা, এটা খানিকটা জোটকে পিছনে ফেলেছে, এই বিষয়টা তিনি সামনে এনেছেন। আমি একটা জায়গায় একটুখানি উল্লেখ করবার চেষ্টা করবো। আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে আজকে 6 তারিখ। আজকে 1992-এর 6 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বরকে স্মরণ করে আজকে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে। আজকেও সেই সংহতি দিবস ছিল এবং সেখানে উত্তরবঙ্গ থেকে টেলিফোনে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, যে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন, সকলেই জানেন। অনেক কুৎসা হচ্ছে কোট আনকোট, তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার দিন। অর্থাৎ সংখ্যালঘু ভোটের দিকে তিনি নজর রেখেছেন। এই বিষয়টা, এই সংখ্যালঘু ভোটের দিকে নজর রাখা কিংবা কাস্ট সেন্সাস, এই বিষয়গুলো কি সত্যি সত্যি অন্যান্য শরিকদের ভাববার অবকাশ হয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন সংখ্যালঘু ভোট ভাগ হলে বিপদ আছে? না না, এই যে সংখ্যালঘু ভোটদের দিকে নজর দিতে বলেছেন, এত সেন্সিটিভ একটা দিনে আমি যে জন্য উল্লেখ দিনটা, এটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। এতে কিন্তু সংখ্যাগুরু ভোটটা বিজেপির বাক্সে চলে যেতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন না। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আছে এবং এই যে রাম মন্দিরের উদ্বোধন, সেটা কিন্তু আজকে ফলশ্রুতি তার যে রাম মন্দির নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বিজেপির লালকৃষ্ণ আদবানি, এবং তার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে গেছিল আজকের দিনে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সংখ্যালঘুদের এই মেসেজ দিয়ে সংখ্যা গুরু ভোটটাকে কিন্তু বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এবং এখানেই INDIA জোটের শরিকদের ব্যর্থতা। আমি শুধু কংগ্রেসকে ব্যর্থ বলবো না, এই জোটটা ব্যর্থ। এরা মানুষের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন। মানুষ মনে করছে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। মমতা বুঝতে পারছেন না, তিনি উল্টে দুর্নীতির দায়ে যারা জেলে তাদের সমর্থন করছেন। কোনো প্রয়োজন ছিল না, তিনি বলতে পারতেন বিচারের মতো চলুক, আমি যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের দোষী মেনে নেব আদালতের রায়। তিনি আদালতের জন্য অপেক্ষা না করে আগেই বলছেন জ্যোতিপ্রিয়, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরিব মানুষের রান্নার চাল চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে, তিনি হচ্ছে নির্দোষ। আর পার্থ, যার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে, তিনিও নাকি নির্দোষ। আমি অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু বিজেপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে। অর্থাৎ বিজেপিকে জেতার একটা বড় কারণ যদি নরেন্দ্র মোদী হন, আরেকটা কারণ হচ্ছে INDIA জোট। তাই বিজেপি থাকবে, এই জোট থাকুক। এই জোট থাকলে বিজেপি 400 অতিক্রম করতে বেশি এফর্ট দিতে হবে। আমি জয় বাবা, আর একটা নতুন টার্গেট দিয়েছেন আজকে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, 400। আমি আসবো অনুরাবু, আপনার কাছে আসবো, কিন্তু অনেকক্ষণ ধরে আমি জবাবগুলো নিইনি, জবাবগুলো পাইনি। লিপিকার কাছ থেকে জবাবগুলো নিতে হবে যে শরিকদেরও বেশ কিছু খামতি রয়েছে, সেই শরিকদের খামতিগুলো দরকার শুধরানো। যেমনটা গত পরশুদিন ভোটের রেজাল্ট বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের যা ত্রুটি সেগুলোকে সংশোধন করে নেওয়াটা প্রয়োজন, যারা পরাজিত হয়েছেন তাদের সংশোধন করে নেওয়া প্রয়োজন। ঠিক সেই রকম ভাবেই সংশোধন করে নেওয়া প্রয়োজন কি শরিকদেরও, তাদেরও যে খামতিগুলো রয়েছে। না হলে ফাঁক ফোকর দিয়ে লক্ষিন্দরের বাসর ঘরে ঢোকার মতন ঢুকে পড়তে পারে বিজেপি। লিপিকা, দেখুন, একটা জিনিস হলো, কর্ণাটকে যখন জিতেছিল কংগ্রেস তখন সবাই
এই অ্যালায়েন্সে যারা আছে তো সবাই খুব আনন্দ মানে উৎসব পালন করেছিলেন। সেই জন্য এখানে হেরেছে ওই ইয়েটা তো এটা এবার তাদের দায় খানিকটা আছে, তারা কিভাবে সেটা মানে আনন্দ হলে সেলিব্রেশন করবে, দুঃখ হলে দুঃখে সামিল হবে, সেটা তাদের উপর নির্ভর করছে। তো সেইখানে কিছুটা তো শুধরানোর ব্যাপার আছে। আর অরুণাভ বাবুর কথায় আমি একটা কথা বলি, যে উনি বললেন না মধ্যপ্রদেশে কংগ্রেসের অনেক সমস্যা অনেক। আচ্ছা, মধ্যপ্রদেশে কে মুখ্যমন্ত্রী হবে একটু বলুন তো? মামা হবেন, না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, না কৈলাস বিজয়বর্গীয়, না নরেন্দ্র সিং তোমর, না প্রফুল্ল সিং প্যাটেল? কে হবেন? এই 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 এতগুলো নেতা, এতগুলো নরেন্দ্র মুখ্যমন্ত্রীর নাম মোদী আমরা হবেন, শুনছি। নরেন্দ্র এত- মোদী হ্যাঁ, হবেন, যেই শুধু হোক নরেন্দ্র কর্ণাটকে মোদী হতে হবেন। পারে না, শুধু কর্ণাটকে নীলাদিরা হতে পারে বলতে না। দিন, লিপিকাদি শুধু বলে শান্তি পাক, কর্ণাটকে হতে পারে না, লিপিকাদি তেলেঙ্গানায় বলে হতে পারে শান্তি না। পাক। আজকে রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া শুনলাম আলাদা এক্ষেত্রে কিছু লিপিকাদি, বলছেন। শান্তনদা, লিপিকা মোদিজি লিপিকা আজকে- লিপিকা এক্ষেত্রে মোদিজি অরুণাভ আজকে প্রশ্ন করতে বাইরে পারেন? প্রচার করেছেন। এক মিনিট, প্রচার লিপিকা, করেছেন আলাদা। লিপিকা, লিপিকা। ওখানে বালাকান্ত, রাইট, দিয়া বেশ কুমারী আর বেশ বেশ, একদম একদম বসুন্ধরা রাজে ঠিক ঠিক সিন্ধিয়া। ঠিক 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 বলেছেন, এতগুলো নাম ঠিক বলেছেন। শোনা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এগুলো খুব তো- চর্চা করছি। এগুলো করতে আমরা হবে। আমরা এই এগুলো বিষয়গুলো নিয়ে খুব কথা চর্চা বলতে করছি। আমরা লিপিকাদির সাথে সাংবাদিকরা, ঝগড়া করবো না। আমরা সাংবাদিকরা, আর মিডিয়ার লিপিকাদির লোকেরা এই দুঃখে নিয়ে আছে, আলোচনা করছি। আর ঠিক, লিপিকাদির সাথে আজকে আমি ঝগড়া বলি- করবো না। আর একটা কথা বলি, উনি বারবার করে উন্নয়নের পক্ষে, উন্নয়নের স্বার্থে বলছেন। এই উন্নয়নের স্বার্থে কথাটা তো মমতা ব্যানার্জি ব্যবহার করেন। তাহলে কি ধার করলেন? মাননীয় না, না, মুখ্যমন্ত্রীর মমতা কাছ থেকে ব্যানার্জি তো ধার করলেন উন্নয়নের স্বার্থে? আমাদের মানে আমাদের ধার এত করতে হচ্ছে। আমাদের তো এত দৈন্য দশা হয়নি যে মমতা ব্যানার্জি থেকে ধার করতে হবে। এক, দ্বিতীয় কথা, আজকে আপনারা খুব দুঃখে আছেন, আপনার সাথে আজকে ঝগড়া করবো না। আপনি খালি ধার করলেন তো একটু বলতে দিন উন্নয়নের প্লিজ, স্বার্থে, একটু প্লিজ, উন্নয়নের একটু স্বার্থে একটু বললেন। একটু একটু ভালো না, সেটা খুবই ভালো। দেখুন 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 আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। সেটা হচ্ছে আমি অরুণাভ বাবু এবং লিপিকা দুজনকেই বলছি, দুজনকেই বলছি। একটা ছোট্ট কথা এক মিনিট এক মিনিট এক মিনিট। উন্নয়নের স্বার্থেই যদি হয় তাহলে তো সেটা সাধারণ মানুষেরই উপকারে লাগবে আর কি। উন্নয়ন তো সকলেরই দরকার। যদি এটা কম্পিটিশন হয় আর কি, আমি উন্নয়ন করব না আমি উন্নয়ন করব, আমি উন্নয়ন করব না আমি উন্নয়ন করব, তাহলে তো সাধারণ মানুষ লাভবান হবেন। কিন্তু সেটা হন কি? Exactly, সেটা হন কি? exactly. সেটা হন কি? না, না। সেইটা বড় প্রশ্ন, সেটা অবশ্যই বড় প্রশ্ন। কিন্তু আমার উন্নয়ন শব্দটা যে কারোর পিতৃদত্ত সম্পত্তি নয়, সেটা লিপিকাদিরা ভুলে গেছে। লিপিকাদি নিজে এক্ষুনি অন ক্যামেরা স্বীকার করেছেন, আপনারা হয়তো জিতবেন, আরো 5 বছর থাকবেন। তার মানে লিপিকাদিরা জানেন লিপিকাদিরা হারবেন। হয়তো দ্বিতীয় বলেছেন, কথা, হয়তো। তিন নম্বর কথা, লিপিকাদি শতাংশের হিসেবে কংগ্রেস কত ভালো সেটা বোঝাতে চাইছে। একটু বলতে দিন না দিদিভাই একটু আমার টাইম তো আপনি বলছেন। আসছে না, এটা ক্রস ডিসকাশন। আমি তো আনইন্টারাপ্টেড, আপনি বলে নিন, আনইন্টারাপ্টেড না, ক্রস আপনি ডিসকাশন। বলে নিন, complete আচ্ছা, করুন। হ্যাঁ 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 দেখেছেন তো, আপনারা টাইমের হিসাবও জানেন না, কার সময় কখন কত বেশ, বলতে না, না, হবে, বেশ, বেশ, সেটাও বেশ, আপনারা বেশ, জানেন বেশ। না। I'm sorry, লিপিকাদি I'm শেষ sorry, করুন। একটু বলুন। আচ্ছা ঠিক আছে, অরুণাভ বলবেন, ও লিপিকাদি শেষ করুন আগে, আগামী 30 সেকেন্ডের মধ্যে শেষ করুন। আপনাদের এখনো অনেক কিছু শেখা দরকার। সবে 2014 এসেছেন, সবে 2014 নরেন্দ্র মোদীর জন্ম হলো, এলেন, প্রধানমন্ত্রী হলেন। অনেক কিছু শিখতে হবে কংগ্রেসের কাছ থেকে। শিখুন, তৈরি হন, নিশ্চয়ই। আর থাকুন না, কি আছে, কংগ্রেস তো এত বছর রাজত্ব বেশ, করেছে, কংগ্রেসের বেশ, ওই স্বাদ বেশ, নেওয়া আছে। বেশ, সেজন্য আমি এখন আবার কিছু অরুণাভ আপনার বক্তব্য শুনুন। আবারও কংগ্রেস রাইট, বেশ আসবে। বেশ 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 বেশ। এত টেনশন করবার কিছু নেই। অরুণাভ, হয়েছে বলবো? আজকে লিপিকাদিকে আমি একদম ছাড় দিয়ে দিয়েছি। লিপিকাদিরা দুঃখে আছেন, কোনো ঝগড়া করব না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, কংগ্রেসের থেকে যদি শিখতে হয় তাহলে এই দেশটাকে আবার বিক্রি করে দিতে হবে, পরিবারতন্ত্রের হাতে দিয়ে দিতে হবে। কংগ্রেসের থেকে আমরা আর শিখতে চাই না। ভারতবাসী কংগ্রেসের পায়ে নমস্কার দিচ্ছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আমরা 2014 না, তার আগে লিপিকাদিরা অটল বিহারী বাজপেয়ীর নাম ভুলে গেছে। স্মৃতিশক্তি ব্রেনোলিয়া খেতে হবে, কোনো অসুবিধা নেই। আর তার আগের কথা বলি, লিপিকাদি একটু আগে বললেন যে আপনারা আরো 5 বছর থাকবেন, অন ক্যামেরা স্বীকার করে নিচ্ছেন যে এবার বিজেপি জিতবে। শতাংশের হিসেবে উনি দিদি এত প্রাজ্ঞ একজন ব্যক্তি, শতাংশের হিসেবে গণতন্ত্রের সংসদীয় রাজনীতিতে কিছু যায় আসে না, সেটা দিদিরা ভুলে গেছেন। রাজীব গান্ধী 30% পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিল, 70% লোক বিরোধী ছিল, তাতে কিছু যায় আসে না। এটা আমাদের গণতন্ত্রের একটা ফেলাসি, কিচ্ছু করার নেই। দিদি সেটা ভুলে গেছেন। আসল ম্যান্ডেট, কত আসনে জিতছিস, কটা আসন পাচ্ছিস, সেটাই আসল কথা। দিদি এটা একটু মাথায় রাখবেন। আবারও বলছি, কংগ্রেস দেশটাকে দেউলিয়া করে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছে আবার মানে জগৎ সভার শ্রেষ্ঠ আসন যাতে ভারত পায় তার জন্য।
দীপিকাদিরা ভুলে যাচ্ছে, দীপিকাদিদের স্মৃতিশক্তি ক্ষয়ে যাচ্ছে। আমি বলবো স্মৃতিশক্তির প্রতি যত্নবান হন। বিজেপিকে শেখানোর জন্য আপনাদের দরকার নেই, বিজেপি জানে কংগ্রেসের কাছ কিভাবে থেকে দেশ শাসন করতে হয়। বেশ কংগ্রেসের কাছ থেকে বিজেপি শিখবে না, বিজেপির কাছ থেকে কংগ্রেস শিখবে না। নিজেদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডাতে থাকবে অবশ্যই। আমি বুঝতে পেরেছি। বেশ আমি জয়দেব ঘরের কাছে যাব। তার থেকে কম খরচা করে মোদি সরকার। বেশ আমি আবার ফিরছি আপনাদের কাছে। আমি জয়দেব ঘরের কাছে যাব। সেটা হচ্ছে যে মুদ্রা কথা তাহলে ঠিক কি হলো এই মুহূর্তে, সেটা হচ্ছে যে উন্নয়ন, অন্যদিকে হচ্ছে স্ট্র্যাটেজি, ভোট স্ট্র্যাটেজি, এবং সেই সঙ্গে সঙ্গে উন্নয়নকে কাজে লাগানো। বেশি সংখ্যক রাজ্য যদি হাতে থাকে তাহলে সেই উন্নয়নটাকে দেখানো যাবে এবং তাতে করে মানুষকে আরো কাছে টানা যাবে। সেই সঙ্গে সঙ্গে জাতপাতের রাজনীতি, যার অভিযোগ বারংবার করা হয় বিরোধীদের তরফ থেকে, কিন্তু বিরোধীদের তরফ থেকেও কাস্ট সেন্সাসের কথা বারবার তোলা হচ্ছে, সেটাও খানিকটা বুমেরাং হয়ে যেতে পারে না তো? এই সব প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে। জয়দেব। না দেখুন, প্রথম যেটা প্রশ্ন উঠে এসছে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, সেটা হচ্ছে আঞ্চলিক দলগুলির মধ্যে নিজস্ব রাজ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি। অর্থাৎ লালু প্রসাদ যাদবের সঙ্গে নীতিশ কুমারের মারামারি কাটাকাটি বারবার বিজেপি হাইলাইট করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের মারামারি কাটাকাটি, দলাদলি বারবার বিজেপি হাইলাইট করছে। অর্থাৎ আঞ্চলিক দলগুলোই বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে এত রেষারেষি করেছে, সেক্ষেত্রে বিজেপির সুবিধা হচ্ছে মানুষকে বোঝাতে যে দেখো ওরা ওখানে মারামারি কাটাকাটি করে, এখানে বন্ধুত্ব করছে শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, ক্ষমতার লোভে। এবং এই ক্ষমতার লোভী ওরা, এটা বিজেপি প্রমাণ করে দিচ্ছে বারবার। কারণ কোথাও গিয়ে সিপিএম এর গায়ে কংগ্রেসের দুর্নীতির দাগ লেগে যাচ্ছে, বা নীতিশ কুমারের গায়ে লালু প্রসাদের দুর্নীতির দাগ লেগে যাচ্ছে, লালু প্রসাদের দুর্নীতির দাগ রাহুল গান্ধীর গায়ে লেগে যাচ্ছে। তো এই মিলনের ফলে যে দুর্নীতিগুলো প্রমাণিত হয়েছে সেগুলো বিজেপি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। যে দলগুলোয় কোনো দুর্নীতি নেই সেই দলগুলো দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থেকে ওই এক বস্তা আলুর সঙ্গে পচা আলু থাকার থিওরিটা বিজেপি কিন্তু লোকের সামনে নিয়ে আসছে এবং লোককে এটা বিশ্বাস করাচ্ছে ওরা ক্ষমতালোভী, ওরা সুবিধাভোগী, ওরা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে রয়েছে শুধুমাত্র ক্ষমতার জন্য। এবং সাধারণ মানুষের কাছে যুক্তি তর্কে অত সময় নেই, খেটে খাওয়া মানুষের কাছে। তারা সাদা চোখে যেটা দেখছে সেটাকেই বিশ্বাস করছে এবং তার সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে সাথে নিয়ে এবং উগ্র রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের এই মৌলবাদ, প্রত্যেকটা প্রকরণকে ওরা যেভাবে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ প্ল্যান করছে, তার কাউন্টার স্ট্র্যাটেজিতে কিন্তু বারবার বিরোধীরা কিন্তু ভারতবর্ষের রেসপেক্টে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু সফল হবার দুরূহ হয়ে উঠছে। সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক স্তরে যদি তৃণমূল কংগ্রেস একা লড়াই করে বিজেপি একটা আসনও পাবে না, কিন্তু যদি কংগ্রেসের সঙ্গে দুর্নীতির সঙ্গে আপোষ করে বা এই হারমাদ বাহিনী সিপিএম এর সঙ্গে জোট করে, সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম এর দুর্নীতি, হারমাদ বাহিনীর রক্তক্ষয়ী যে ইতিহাস, সেইটা কিন্তু উঠে আসবে তৃণমূলের গায়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা সিপিএম কে সাথে না নিয়ে একলা চলো নীতিতে যদি পশ্চিমবঙ্গে লড়ে অনেক ভালো ফল করবে। সেই রকম যে যে রাজ্যে যাদের শক্তি বেশি তারা একলা লড়ে মনে হয় বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এখন মনে হয়, এবং বিজেপি আমার মনে হয় জয়দেববাবু যে বিষয়টির কথা উল্লেখ করলেন সেই বিষয়টি বোধহয় এই মুহূর্তে সব আঞ্চলিক দলগুলোর নেতৃত্বের মাথাতেই খেলা করছে যে জোটে যাব নাকি একা লড়বো, একা লড়বো নাকি জোটে যাব, জোটে লড়লে আমি বেশি লাভবান হব নাকি একা লড়লে বেশি লাভবান হব। এই অঙ্কটা বোধহয় প্রত্যেকের মাথাতেই খেলা করছে। আর এই জায়গাটাই সবচাইতে বড় শক্তি হয়ে উঠতে পারে কি ভারতীয় জনতা পার্টির, এই নিজেদের মধ্যে আকচা আকচি কিংবা নিজেদের মধ্যে আসন ভাগাভাগিটা শেষ পর্যন্ত একটা উইন উইন জায়গায়, আমাদের মার্কেটিং এর ভাষায় বলা হয় উইন উইন পরিস্থিতি। তো সেই উইন উইন পরিস্থিতিতে যদি না পৌঁছয় তাহলে তো সত্যি সত্যি নিজেদের মধ্যে আকচা আকচিটা থেকে যাবে, সেটা অ্যাডভান্টেজ হবে না বিজেপির। আমি একদম লাস্ট 30 সেকেন্ডসে যাব, 30 সেকেন্ড, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপি 24-এ জিতে গেছেন, কংগ্রেসের বন্ধু আমার স্বীকার করে নিয়েছেন 5 বছর আরো বিজেপি থাকছে। আমরা 29-এর কথা বলি, বরঞ্চ 29-এ অ্যাডভান্টেজ হবে কি হবে না। হ্যাঁ, 29-এ যদি মোদীকে হারাতে হয় বা যিনি আসবেন যোগী বা অমিত শাহ বা অন্য কেউ, তাদের হারাতে হয়, তাহলে কিন্তু একটা জোটের দরকার আছে। তখন হয়তো তৃণমূল কংগ্রেস থাকবে না, দুর্নীতির দায়ে দলটা উঠে যাবে। তা তখন কিরকম জোট হবে, কিভাবে জোট হবে, বিরোধীরা এখন থেকেই ভাবতে পারে।
বেশ 30 সেকেন্ডের মধ্যেই শেষ করেছেন। হ্যাঁ, 2029-এর কথা আলোচনা করতে বলেছেন। 2024-এ বিজেপি নাকি কোট আনকোট জিতে গিয়েছে, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন। একটু আগেই বলেছেন না, না, আমার 400 বেশি, কংগ্রেসের বন্ধু 400 বলেছেন, বেশি। আমি বলছি না, আমি ওনাকে না, হয়তো ছিল লিপিকা একটা, দি। হয়তো ছিল লিপিকাদির বক্তব্যে বোধহয় একটা হয়তো ছিল। আমি সেই হয়তোটা নিয়ে একটুখানি কথা বলতে চাইছি। হয়তো লিপিকা মানেই ঘোষ, হয়ে গেছে। আমি বেশ, লিপিকা ঘোষ 30 সেকেন্ড আপনার। আত্মতৃপ্তি ভালো, আত্মতৃপ্তিতে অন্তত রাতের ঘুমটা আজকের ভালো হবে। আর একটা তথ্য জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার একটা তথ্য দিয়েছে, 2000 টাকার নোট বানাতে 17,770 কোটি টাকা খরচা হয়েছে, যার থেকে কম খরচ কেন্দ্রীয় সরকারের মিড ডে মিলে খরচা করে 12,000 কোটি টাকা। এটা লজ্জা হওয়া উচিত, এই দুজনেরই লজ্জা হওয়া উচিত, মাথা নত করে দেওয়া উচিত। সেই জন্য আগে হ্যাঁ, নিজেদের শুধরান। লজ্জা আপনাদের বেশি হবে, অরুণাভ, কারণ আমার সমস্ত অরুণাভ চুরির uninterrupted, টাকাগুলো তো আটকে গেছে। অরুণাভ uninterrupted, অরুণাভ uninterrupted। ওনার ধৈর্য আমি 10 সেকেন্ড এক্সট্রা দিলাম, 10 সেকেন্ড এক্সট্রা। লিপিকা, লিপিকা আপনার 10 সেকেন্ড এক্সট্রা, 10 সেকেন্ডে শেষ করুন। হ্যাঁ, সেই জন্য বলছি যে নিজেদের পরিবর্তন করুন, কংগ্রেসের কাছ থেকে শিখুন, নিশ্চয়ই থাকবেন, তাতে কি আছে? নয় আরো 2 বছর 3 বছর হয়তো কোনোভাবে থাকলেন, বেশ তাতে কি বেশ সমস্যা কি বেশ আছে? তাতে বেশ কি বেশ আপনারা বেশ বিরাট কিছু করে শিখতে ফেলবেন? বলছেন, লিপিকা ঘোষ সেই জন্য বলছেন শিখতে। অত লিপিকা ঘোষ বলছেন আত্মতৃপ্তি শিখতে। ভালো। আত্মতৃপ্তি ভালো কিংবা ভালো নয় আমি জানি না, সেটা অবশ্য 2024-এর রেজাল্টই বোঝে। এবং অরুণাভ মজুমদারকে আনমিউট করতে বলবো নিজেকে এবং বলতে বলবো। 30 সেকেন্ড আপনার। অরুণাভ আনমিউট করবেন, আনমিউট করবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না অরুণাভ, আপনার কথা শুনতে পাচ্ছি না। 30 সেকেন্ড আপনার বক্তব্য। শোনা হ্যাঁ, যাচ্ছে? এইবার শুনতে পাচ্ছি, বলুন। শোনা আপনার যাচ্ছে? সময় শুরু, রাইট, সময় শুরু। বলছি প্রথম কথা হচ্ছে গিয়ে লিপিকাদি যতই চিৎকার করুক, লিপিকাদি যতই বলুক, আমরা কোনোভাবেই উত্তেজিত হচ্ছি না। লিপিকাদিদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইলো, কংগ্রেসের জন্য শুভেচ্ছা রইলো। আমরা সত্যি নীলাদ্রিদার কথা এক কথা 2024-এ মানে কি বলবো, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে নরেন্দ্র মোদীজি আসবেন। 2029 নিয়ে লিপিকাদিরা ভাবনা চিন্তা করুক। আর একটা কথা জয়দেবদার কাছে আমার জানার একটু আমার প্রশ্ন, যে হিন্দুদের নিয়ে কথা বললে মৌলবাদী হয় আর মুসলমানদের নিয়ে কথা বললে কি হয়, সেটা পশ্চিমবঙ্গে বসে আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি একটু আমাদের বোঝান। বেশ, এটা একটা বিশাল বড় আমরা আলোচনা, কথা বলছি। এটা একটা বিশাল বড় আলোচনা। আমরা সেই আবারও আলোচনার একটা জন্য কথা আরো 1 বলছি। ঘন্টা লাগবে, কিন্তু আমার হাতে আর ঠিক 1 মিনিট বাকি রয়েছে। আমি না, জয়দেব বলছি, ঘর, আমি জয়দেব বলছি ঘরের কাছে যাবো যে 30 সেকেন্ডের জন্য। ভারতবর্ষে বেশ, বেশ। মোদিজি উন্নয়নের ভোটে বেশ, জিতবেন, বেশ, বেশ, বেশ। সবকা সাথ বেশ, সবকা আমরা বিকাশ, অবশ্যই সবকা দেখবো। বিশ্বাস। 2024-এর এই থিওরিতে জিতবেন। বেশ, আর 2024-এর বাকিটা নির্বাচনের লিপিকাদিরা ফলাফল আমরা চিন্তা দেখে নেব, করুন। আমরা ফলাফল আমারও দেখে ঘুম নেব। এমনিতেই ভালো হচ্ছে। আমি জয়দেব ঘরের কাছে ঘুমের চলে ওষুধ যাবো। খেতে হয় না। বেশ, অরুণাভ আপনার বক্তব্য শুনলাম, আমি জয়দেব ঘরের কাছে চলে যাবো। লাস্ট 30 সেকেন্ড, জয়দেব। দেখুন, সারা দেশের মানুষ তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেসের দিকে, যেরকম ভাবে কংগ্রেসের দিকেও সেরকম ভাবে বড় পার্টিগুলোর দিকে তাকিয়ে আছে। যারা বিজেপিকে ভোট দেয়নি বা যারা চায় না বিজেপি ক্ষমতায় আসুক, তারা কিন্তু এখনো আশায় বুক বাঁধছে যে মোদির এই বিজয় রথকে তারা রুখে দেবে, এবং সেই রুখে দেওয়ার জন্য কিন্তু তাদের ভোট ব্যাংকও তৈরি আছে। এবং এরকম নয় যে বিজেপি 90% বা 100% মানুষের সমর্থন পাচ্ছে, এখনো 50%-এর নিচেই কিন্তু বিজেপির ভোট। অর্থাৎ বিজেপি কিন্তু 40-42%ই ভোট পাচ্ছে, 60% ভোট কিন্তু এখনো অধরা বিজেপির, এবং এই 60% ভোট কিন্তু বিরোধীদেরই আছে। কিন্তু এই 60% ভোটটাকে কিভাবে মোদীকে সরাতে কাজে লাগাবে বিজেপি নিজেদের বিরোধীরা কি স্বার্থ পারবে? দেখিয়ে। রাইট, এটাই সবচাইতে বড় প্রশ্ন জয়দেব বাবু, যে বিজেপি বিরোধীরা কি এক কাট্টা হতে পারবেন এবং এক কাট্টা হয়ে একত্রে এক টেবিলে বসে, গোল টেবিলে বসে তারা নিজেদের ইগো বিসর্জন দিয়ে, আঞ্চলিকতাকে বিসর্জন দিয়ে, কেন্দ্রীয় স্তরে আমরা সবচাইতে বড় দল, এই ইগোকে বিসর্জন দিয়ে তারা কি পারবেন, পেরে উঠবেন, নাকি না, আরেকটা সংগঠিত জিনিস- শক্তিতে আরেকটা ভারতীয় জিনিস জনতা পার্টি বিসর্জন দিতে হবে। টেক্কা দিয়ে বেরিয়ে যাবে? দুর্নীতিটাকে বাঁচে চাষা। বেশ, আমরা সেই 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 হাইপোথিস, চাষা। সেই সমস্ত প্রকল্প ইত্যাদি ইত্যাদিগুলোর দিকে তাকিয়ে থাকবো, নাকি উন্নয়নী ভোট টানে সবচাইতে বেশি সেদিকে তাকিয়ে থাকবো, নাকি জাতিভেদ, জাতপাত ইত্যাদি সবচাইতে বেশি ভোট টানে সেদিকেও আমরা তাকিয়ে থাকবো? অবশ্যই বিশ্লেষণে বসবো আমরা আবারও 2024-এর লোকসভা নির্বাচনের আগে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, অনেক ধন্যবাদ লিপিকা ঘোষ, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ অরুণাভ মজুমদার এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে। আসলে বিষয়টা হচ্ছে এরকমটাই যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই 5টি রাজ্যের ভোট একটা সেমিফাইনাল এরকম একটা হাওয়া উঠেছিল।
আর সেই সেমিফাইনালে কংগ্রেসকে বেশ কিছুটা পেছনে ফেলে দিল ভারতীয় জনতা পার্টি। 3টি রাজ্যের দখল তারা নিলেন নিজেদের হাতে। মধ্যপ্রদেশ তো ছিলই, সেই সঙ্গে সঙ্গে রাজস্থান এবং ছত্তিশগড়েও। কি সমীকরণ, কি বৃত্তান্ত, সেই বিষয়ের মধ্যে যাচ্ছি না, কিন্তু পেলেন 3-1 হারালেন তারা কংগ্রেসকে। একটি রাজ্য কেসিআরের ভারত রাষ্ট্রীয় সমিতির হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হলো কংগ্রেস। দাক্ষিণাত্যে তাদের শক্তি বাড়ল। এটাও কিন্তু খুব সত্যি যে দক্ষিণ ভারতে ভারতীয় জনতা পার্টিকে বেশ কিছুটা হীনবল করবার যে প্রচেষ্টা কংগ্রেসের, সেই চেষ্টা আরও কিছুটা সফল হলো, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু হিন্দি বলয়ে শক্তি বাড়ল বিজেপির। আর এই শক্তিটা তারা লোকসভা ভোটে ডিভিডেন্ড হিসেবে তুলে নিতে পারবেন কি? প্রশ্ন অনেক, উত্তরগুলো পাওয়া যাবে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।